ওয়েলকাম ভিউয়ার্স। আমরা প্রত্যেকদিন 6 PM আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ দিয়ে থাকি। তো আজকে আমরা 10ই আগস্টের আনন্দবাজার পত্রিকার বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে যে খবরটা দেখতে পাচ্ছি, আরজিকর কন্যার শেষকৃত্য নিয়ে তদন্ত। অর্থাৎ আমরা জানি আজ থেকে 2 বছর আগে আরজিকর হসপিটালে একজন ডাক্তারি তরুণীকে খুন করা হয়েছিল, ঠিক আছে। সেই খুনটার এখনো কিন্তু মানে বিচার চলছে, তো তার নিষ্পত্তি এখন সেরকম ভাবে হয়নি। সেটা পুনরায় আবার তদন্ত, তার যে শেষকৃত্য যখন হয়েছিল, বেশ কিছু জায়গায় বিতর্কিত ছিল। পোস্টমর্টমটা সন্ধ্যার পর করা হয়েছিল এবং দাহটা খুব তাড়াতাড়ি করা হয়েছিল। তো এই ব্যাপারগুলো অনেক অসঙ্গতি ছিল। সেই ব্যাপারে পুনরায় আবার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে, ঠিক আছে। দেশভাগ স্মরণ 13 ও 14 আগস্ট, অর্থাৎ আমরা জানি আমাদের যে স্বাধীন হয়েছিল, তো স্বাধীন যেমন হয়েছিল 1947 সালে, সেই স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাগ হয়ে গেছিল, ভারত এবং পাকিস্তান ভাগ হয়েছিল। তো যেটা ওই ভাগটা একটা মানে বিভীষিকা হয়েছিল আর কি মানুষের জীবনের কাছে। অনেক আত্মীয় পরিস্বজন, কেউ কারোর পছন্দের মানুষজন ভারতে থেকে গেছিল, কেউ পাকিস্তানে চলে গেছিল। তো এই 13 এবং 14 আগস্ট এই দিনটাকে স্মরণ করার জন্য, পালনের জন্য বিভীষিকা হিসেবে রাজ্য সরকার এটাকে নির্দেশ দিয়েছে আর কি। বিভীষিকাময় দেশভাগের নতুন প্রজন্মকে জানা উচিত, ঠিক আছে। এই স্মরণ, অ্যাকচুয়ালি কোনো জিনিস স্মরণ করা হয় এই জন্যই, সেটাকে মানে মনে রাখার জন্য, বা কি হয়েছিল। হ্যাঁ, ওই জন্য বছরে একটা দিন যদি স্মরণ করে, তাহলে ওই দিনটা আপাতত মানুষ ওর ইতিহাসটা জানবে আর কি, ঠিক আছে। 8 মাসে মোদির বিদেশ সফরে 14 কোটি। অর্থাৎ কি হয়, আমরা হয়তো ভাবি যে কোনো হয়তো নেতা মন্ত্রী বাইরে যাচ্ছে, তার হিসাব নিকাশ করা কেউ নেই, কিন্তু না। যখন আমাদের পার্লামেন্ট চলে, একটা জিনিস আমাদের সবারই জানা দরকার, আমাদের যখন পার্লামেন্ট চলে, পার্লামেন্টে বিশেষ করে অধিবেশন যখন চলে, আমরা কয়েকদিন আগে আলোচনা করেছিলাম যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি। তো এই পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে 15+7, লোকসভার 15 জন, রাজ্যসভার 7 জন, 22 জন থাকে, এবং এর চেয়ারম্যান বিরোধী দলের যে কোনো একজনকে করা হয়ে থাকে, ঠিক আছে। এদের কাজ হচ্ছে যে সরকারি টাকা কিভাবে খরচ হচ্ছে। হ্যাঁ, এবং পার্লামেন্টে আরেকটা তার থেকে মজার ব্যাপার হলো, যখন কোনো ব্যক্তি বা যে কেউ যদি সংশ্লিষ্ট মন্ত্রকে নিয়ে প্রশ্ন করে যে আমি এই মন্ত্রকের এই ব্যাপারটা নিয়ে জানতে চাই, এটা নিয়ে কি ভেবেছে, বা সরকার এটা নিয়ে কি এগিয়েছে, কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রকের দায়িত্বে যিনি থাকেন, হয় মন্ত্রী নয়তো প্রতিমন্ত্রীও কিন্তু তার জবাব দিতে হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে বিরোধীরা মোদির সফর নিয়ে হয়তো যে কত খরচ জানতে চেয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে 74 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে। এবারে যেটা হয় স্বাভাবিকভাবেই, যারা শাসক দল থাকে বলে যে না, আমাদের বিদেশ সফর দরকার আছে, আমাদের কূটনৈতিক এবং আহ, যোগাযোগ রাখার জন্য দরকার আছে, এবং বিরোধীরা বলে যে না, এত বিদেশ সফর না করলেও চলবে, এখানে অনেক টাকা খরচ করে ফেলা হচ্ছে, যেটা হয় স্বাভাবিক আর কি, শাসক বিরোধী তরজা। হায়দ্রাবাদে যে নেলসা আছে, ন্যাশনাল একাডেমি অফ লিগাল স্টুডিয়াস অ্যান্ড রিসার্চ, হায়দ্রাবাদে, তো এখানে যে সমাবর্তন অনুষ্ঠান, তো সমাবর্তন অনুষ্ঠানে আমাদের যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আছে সূর্যকান্ত, ঠিক আছে, ওনাকে আমন্ত্রণ কথার কথা ওখানে আলোচনা হচ্ছিল, আমন্ত্রণ করার ব্যাপারে। কিন্তু ওখানে স্টুডেন্টদের অনেকেই এই ব্যাপারে কিন্তু আপত্তি করছে, বিচারপতিকে আমন্ত্রণ করার ব্যাপারে। এবারে সর্বশেষ গভর্নিং বডি যে সিদ্ধান্ত নেবে সেইটাই মেনে নিতে হবে আর কি। তাহলে সূর্যকান্ত আমাদের তাহলে বর্তমান এখন কি আছে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, সিজিআই, ঠিক আছে। এখানে স্ট্র্যাটেজি হিসেবে একটা জিনিস বলতে পারি, 124 সুপ্রিম কোর্টের ধারা আর্টিকেল, আর 214 সুপ্রিম কোর্টকে স্কিল লিখছি, আর 214 হচ্ছে হাইকোর্ট, আর 324 যদি করি সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই, ঠিক আছে, স্ট্র্যাটেজি হিসেবে বললাম। এরপরে বাংলাদেশে এখনো আটকে রাজ্য কৃষক, অর্থাৎ আমাদের ভারত এবং বাংলাদেশের বেশ কিছু জায়গা আছে যেখানেতে সেরকম ভাবে আঁটো সীমানা নেই। তো একটা আমাদের রাজ্যের কৃষক বাংলাদেশে আটকে পড়েছে। তো বিজিবি, বর্ডার গার্ড অফ বাংলাদেশ, আর বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদের দুজনের মধ্যে আলোচনা চলছে চাষিটাকে এই রাজ্যে ফেরত নিয়ে আসার জন্য, ঠিক আছে। আর আমাদের বিএসএফ এর বর্তমান ডিজি আছেন কিন্তু প্রবীণ কুমার। বিএসএফ এর বর্তমান ডিজি আছেন প্রবীণ কুমার। তো এই প্রবীণ কুমারকে কিন্তু পরবর্তীকালে ডিজিপি অফ ডাব্লিউবিপি করার
আহ, অনেক অনেক মহল থেকে কথাটা চলে আসছে যে প্রবীণ কুমারকে পরবর্তীকালে ওয়েস্টবেঙ্গল পুলিশের ডিজিপি করা যেতে পারে। কারণ বর্তমান যে যিনি সিদ্ধিনাথ গুপ্তা আছে, অক্টোবর মাসে তার কার্যকাল শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রীর নিবাস ফিরছে বিধাননগরে। তাহলে আমাদের যে মুখ্যমন্ত্রী বর্তমান শুভেন্দু অধিকারী, আগে উনি চিনার পার্কে থাকতেন, তো সেইখান থেকে এখন বিধাননগর আসছেন এবং বাড়তি সুরক্ষাও। কারণ এসটিপিএফ এর জালে হামিম মন্ডল বলে একজনকে বর্ধমান থেকে গ্রেপ্তার করা হয়েছিল, এবং ওইখানে হামিম মন্ডলকে এবং তার বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করার পর তারা কিন্তু মুখ্যমন্ত্রীর গতিবিধির ওপর নজর রাখতো আর কি। ঠিক আছে, ওই জন্য মুখ্যমন্ত্রীর জন্য এখন বাড়তি সুরক্ষাও প্রদান করা হচ্ছে। ওয়ার্ড সংখ্যার সংশোধনী মতামত শুনানি প্রশ্ন, অর্থাৎ আমরা জানি, আমরা কয়েকদিন ধরেই এই ব্যাপারে আলোচনা হচ্ছে, কলকাতা কর্পোরেশন এবং হাওড়া কর্পোরেশনে তাদের যে ওয়ার্ড সংখ্যা, কলকাতা 144 থেকে বাড়িয়ে 209 করা হবে এবং হাওড়াতে 50 থেকে বাড়িয়ে 68 করা হবে আর কি। তো যখন এরকম বিভাজন করা হয় বা সীমানা নির্ধারণ করা হয়ে থাকে, তখন কি হয়, জনসাধারণের কাছ থেকেও মতবাদ নেওয়ার ব্যাপার থাকে আর কি। হ্যাঁ, যে আমাদের হয়তো জনগণরা, অনেকের হয়তো চাইছে যে আমাদের এই এলাকাটাই হলে ভালো হয়, আমাদেরকে এই ওয়ার্ডটা দিলে ভালো হয়। ঠিক আছে, তো বিরোধীরা বলছে যে এরকম মানুষের কাছ থেকে কিছু না শুনেই কিন্তু সরকার এই ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিচ্ছে। যেটা ঘোষণা হয়েছিল 12ই আগস্ট একটা স্পেশাল সেশন হবে, সেইখানে এই বিলটা বিধানসভায় পাস করানো হবে। ঠিক আছে, তো রাজ্যে বিরোধী কয় প্রকার, নমুনা মিলছে মুর্শিদাবাদে। অর্থাৎ আমরা জানি এখন রাজ্যে শাসক দল আছে বিজেপি, এবং টিএমসি থেকে ভাগ হয়ে গেছে। টিএমসি থেকে আমরা তিনটা ভাগ দেখতে পেয়েছি। একটা হচ্ছে কালীঘাট তৃণমূল, আর একটা হচ্ছে ঋতব্রত তৃণমূল, আর হচ্ছে এনসিপিআই। ঠিক আছে, আর কংগ্রেস তো আছেই, আইএনসি কংগ্রেস মুর্শিদাবাদে। আর সিপিআইএম ও মুর্শিদাবাদে আছে, একটা সিটে সিপিআইএম জিতেছে। আর হচ্ছে যে হুমায়ুন কবির আম জনতা উন্নয়ন পার্টি, ওই পার্টিটাও ওইখানে দেখা যাচ্ছে, আম জনতা উন্নয়ন পার্টি, এজিইউপি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, মুর্শিদাবাদ জায়গাটাতে প্রায় সব বিরোধী দলগুলারই অস্তিত্ব কিন্তু আছে মুর্শিদাবাদে। পড়ুয়াদের বিভ্রান্ত করা হয়েছে ধর্মেন্দ্র, আমরা জানি আমাদের ককরোচ জনতা পার্টির আন্দোলনের ফলে আমাদের ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ইস্তফা দিয়েছিলেন। তারপরে তার জায়গায় শিক্ষামন্ত্রী হয়েছেন প্রহ্লাদ যোশী, হয়েছেন শিক্ষামন্ত্রী। তো তিনি পরে বিবৃতিতে বলছেন যে পড়ুয়াদেরকে বিভ্রান্ত করে আন্দোলন করা হয়েছে, তিনি তার সাফাই দিচ্ছেন আর কি। ঠিক আছে, প্রথমে আমরা আলোচনা করেছিলাম দেশভাগের স্মরণের নির্দেশ সরকারের শিক্ষা প্রতিষ্ঠানকে আহ্বান, অর্থাৎ ওই 13 ও 14 আগস্ট যেহেতু দেশ ভাগ হয়েছিল, তো সেই ইতিহাসটা বা সেই দিনটাকে স্মরণীয় করার জন্য সরকার থেকে নির্দেশ দেওয়া হয়েছে। এবারে সরকার থেকে নির্দেশ যখন দেওয়া হয়, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি অফিস আদালত গুলাতে তো পালন হবেই। এবারে পালন করার ব্যাপারটা বেশিরভাগটা, এখন আমরা সবাই জানি যে 13ই আগস্ট পর্যন্ত এখন বাদল মানে বর্ষাকালীন অধিবেশন চলছে, বর্ষাকালীন অধিবেশন। তো অমিত শাহকে বেশ কয়েকদিন ধরে উপস্থিত দেখা যাচ্ছে, এটা বিরোধীদের মন্তব্য আর কি, যে অমিত শাহকে দেখা যাচ্ছে না। অমিত শাহের হয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী যে নিত্যানন্দ রায় আছেন, তিনি অমিত শাহের কাজগুলো করে দিচ্ছেন। এই জন্য শেষের দিকে বিরোধীরা অমিত শাহের বিবৃতি চাইছেন, বিশেষ করে ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছে বিরোধীদের মত অনুসারে বা বিরোধীদের কথা অনুসারে, তারা বলছে ছেলেদের উপর অন্যায় করা হয়েছে এবং তাদেরকে লাঠিচার্জ করার অর্ডার কে দিয়েছিল। এবং যেহেতু কেন্দ্রীয় পুলিশ এবং দিল্লি পুলিশ এই দুটোই কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারা পরিচালিত হয়। একমাত্র রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, যেখানে রাজ্য পুলিশ রাজ্য সরকারের দ্বারা, রাজ্যের কোনো স্বরাষ্ট্রমন্ত্রী হয় না, সেখানে কেন্দ্র স্বরাষ্ট্র মন্ত্রকের দ্বারাই কিন্তু পরিচালিত হয় দিল্লিতে। ব্রিক্সে কি আসবেন তারেক, আশাবাদী দীনেশ। অর্থাৎ সম্প্রতিকালে ব্রিক্স সম্মেলন ভারতে চলছে, অলরেডি শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেয়েছি যে ন্যাশনাল স্ট্যাটিস্টিকদের নিয়ে লখনৌতে হয়েছিল। তারপরে শিক্ষা সংক্রান্ত যে সম্মেলনটা, ওটা ভুবনেশ্বরে হলো। ঠিক আছে, এবারে ব্রিক্সের আরো কিছু কর্মসূচি রয়েছে। তো ব্রিক্সের একটা যেটা আরেকটা কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতে বাংলাদেশের যে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান,
তারেক রহমানকে আমন্ত্রণ করা হয়েছে 12 ও 13 তারিখ, যে সেপ্টেম্বরের যে অনুষ্ঠান আছে ব্রিক্সের শীর্ষ সম্মেলন, 12 এবং 13 সেপ্টেম্বর সেখানে আমন্ত্রণ করা হয়েছে। এবারে তিনি আসবেন কিনা সেইটা একটা ব্যাপার থাকছে। এর কারণ হচ্ছে, কিছুদিন আগে বাংলাদেশ বিদেশ মন্ত্রক থেকে বলা হয়েছিল শেখ হাসিনাকে যেন কোনো রকম প্রেস বিবৃতির সুযোগ ভারতের পক্ষ থেকে যেন না দেওয়া হয়, কিন্তু শেখ হাসিনা ভারতের এখান থেকে প্রেস বিবৃতি দিয়েছেন। ঠিক আছে, এবারে এই ব্যাপারটা যেহেতু ওখানে এখন আওয়ামী লীগ শাসক দল নেই, হ্যাঁ, বাংলাদেশ ন্যাশনাল পার্টি আছে, তারেক রহমান প্রধানমন্ত্রী। তো ওরা এই ব্যাপারটা কিভাবে দেখছেন তার উপর নির্ভর করছে। তো আশাবাদী দীনেশ ত্রিপাঠী, মানে এখন বাংলাদেশে ভারতের হাই কমিশনার আছেন দীনেশ ত্রিবেদী, নট ত্রিপাঠী, দীনেশ ত্রিবেদী আছেন। ঠিক আছে, তো দীনেশ ত্রিবেদী বলছেন যে উনি আসবেন তারেক রহমান এখানে। এবারে বাংলাদেশের ব্যাপারটা কিভাবে নিচ্ছে, ওটা সেপ্টেম্বরের মাস আসলেই জানা যাবে আর কি। ঠিক আছে। মেয়াদ বাড়লো, মেয়াদ বাড়লো ইডি ডিরেক্টর আমাদের কে ছিল? রাহুল নবীন। রাহুল নবীন, ঠিক আছে। ইডি ডিরেক্টরের মেয়াদ তাহলে এই বছর শেষ হয়ে যাওয়ার কথা ছিল, 13ই আগস্টে শেষ হয়ে যাওয়ার কথা ছিল 2026। এমনিতেই 31শে জুলাইয়ে রাহুল নবীনের কার্যকাল শেষ হয়ে যাচ্ছে, তবুও তাকে 13ই আগস্ট 2027 সাল অবধি রাখা হবে এই পদে আর কি। ঠিক আছে, রাহুল নবীন। এবং এইখানে আমরা মনে রাখার জন্য স্ট্র্যাটেজি হিসেবে দুটো জিনিস পড়তে পারি। এই রাহুল, তাহলে আমরা কি জানি? রাহুল গান্ধী, রাহুল গান্ধী হচ্ছে লোকসভার বিরোধী দলনেতা। ঠিক আছে, রাহুল গান্ধী। আর এদিকে নবীন হচ্ছে আমরা জানি নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ঠিক আছে। আর এখানে নীতিন থেকে নীতিন গডকরি আমরা মনে রাখতে পারি। নীতিন গডকরি আমাদের কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী। ঠিক আছে। স্বার্থ বাঁচিয়ে আমেরিকার সঙ্গে চুক্তি চাই কমিটি, অর্থাৎ ব্যাপার কি হচ্ছে, যখন কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি বৈঠক যা হয় না কেন, শাসক দলের সঙ্গে সঙ্গে কিছু বিরোধী দলের এমপি, রাজ্যসভার এমপি, লোকসভার এমপি, এনাদেরকে রাখতে হয়, দিয়ে আলোচনা করতে হয়। তো এখন সম্প্রতিকালে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের উপর শুল্ক শুল্ক কর আমেরিকা বেশি করে চাপিয়ে রাখছে, এই জন্য ভারতের ব্যবসা বাণিজ্য করতে সমস্যা হচ্ছে। ঠিক আছে, এবং এই জন্য সবাই চাইছে যে স্বার্থ বাঁচিয়ে যেন আমেরিকার সঙ্গে যদি একটা চুক্তি করে নেওয়া যায়, তাহলে অর্থনৈতিক ক্ষতি থেকে ভারত অনেকটা সাশ্রিত হবে আর কি। গভীর সমুদ্র বন্দরের দায়িত্বে রাইটস, অর্থাৎ আমরা জানি আমাদের যে পশ্চিমবঙ্গের পূর্ণাঙ্গ যখন বাজেট অধিবেশন হয়, তখন পূর্ব মেদিনীপুরের যে দাদন পাত্র বাড়ে সেখানে গভীর সমুদ্র বন্দর তৈরি করার কথা ঘোষণা করা হয়েছিল। দাদন পাত্রবাড় জায়গাটার নাম হচ্ছে দাদন পাত্রবাড়। ঠিক আছে, দাদন পাত্রবাড়। ঠিক আছে। ঠিক আছে, আগের সরকার তেজপুরে করার কথা বলেছিল, কিন্তু তেজপুরের গভীরতা কম আছে এবং জায়গারও ব্যাপার, বন্দর হতে গেলে জায়গাও প্রয়োজন, তো ওই জন্য পূর্ব মেদিনীপুরের দাদন পাত্রবাড়টা বেছে নেওয়া হয়েছে আর কি। ঠিক আছে। ভব্য প্রকল্পে বঙ্গে কথা টাটাদের সঙ্গে। ভব্য হচ্ছে ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা। ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা মূলত এখানে শিল্প বিস্তারের জন্য এই প্রকল্প চালু হয়েছে। তো এই ব্যাপারে পশ্চিমবঙ্গ অংশগ্রহণ করেছে, এবং নদিয়ার ধুবুলিয়া এবং পশ্চিম বর্ধমান আসানসোল এই দুটো জায়গা শিল্প কেন্দ্রের জন্য নতুন করে ভাবা হয়েছে আর কি। আমাদের পশ্চিমবঙ্গের যে শিল্পমন্ত্রী তাপস রায় উনি জানিয়েছেন আর কি। তাহলে যন্ত্রণা থেকে উচ্ছ্বাস জিতে কথা রাখলেন অস্মিতা। তাহলে আমরা গতকালের খবরে দেখেছিলাম যে অস্মিতা চালিহা, অসমের খেলোয়াড় অস্মিতা চালিহা কোরিয়া মাস্টার্সে তিনি ফাইনাল উঠেছিলেন এবং ফাইনালে তিনি জয়লাভও করেছেন, অস্মিতা চালিহা। ঠিক আছে, তাহলে কোরিয়া ওপেন মাস্টার্স খেতাব জয়লাভ করেছেন। এবং এই অস্মিতা নামটা আমরা খুব পরিচিত, আমরা জানি যে অস্মিতা দে, তিনি ত্রিপুরার ছিলেন এবং তিনি জুডো খেলোয়াড় ছিলেন, এবং 48 কেজি বিভাগে তিনি গোল্ড মেডেল জিতেছিলেন কমনওয়েলথ গেমস থেকে। ঠিক আছে, তাহলে এখানে আমরা মনে রাখবো অস্মিতা চালিহা কোরিয়ার মাস্টার্স খেতাব জিতলেন। ঠিক আছে। ঠিক আছে, আজকের মতো আমাদের পেপার বিশ্লেষণ এইখানেই। যদি আমাদের পেপার বিশ্লেষণ ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন। এবং প্রত্যেকদিন 6টার সময় আমাদের এই বিশ্লেষণটা প্রকাশ করা হয়ে থাকে। আর ডেসক্রিপশনে, এই ভিডিওর ডেসক্রিপশনে পেপারের পিডিএফটা আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে,
আর যদি আপনাদের কোনো মতামত বা কোনো ব্যাপারে বিস্তারিত জানার থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।